নমস্কার, ডিডি বাংলার পর্দায় আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। দেখছেন আপনারা প্রিয় দর্শক, আপনার প্রিয় অনুষ্ঠান। দেখতে দেখতে আমরা 10টা সপ্তাহ পার করে ফেললাম। আজকে 10ম এপিসোডে দাঁড়িয়ে রয়েছি। প্রতি সপ্তাহে আমরা অপেক্ষা করি যে কখন আপনার সামনে আসবো এবং আপনাদের মতামত আপনাদের সামনে নিয়ে আসবো। আর প্রতিবার এই কাজটা যারা করে থাকে তারা আজকে আমার সঙ্গে রয়েছে অর্পিতা এবং সায়নিতা। আর আমি অর্পণ। শুরু করছি আজকের প্রিয় দর্শক। প্রথম চিঠির দিকে যাব। আজকের পর্বের প্রথম চিঠি কসবা থেকে গৌতম সোম লিখছেন, সম্প্রতি বিজ্ঞান প্রসঙ্গে অনুষ্ঠানে বিক্রম মিশন 1-এর সাফল্য নিয়ে আলোচনা আমার খুব ভালো লেগেছে। অধ্যাপক সন্দীপ চক্রবর্তী যেভাবে বিষয়টি দর্শকের কাছে পৌঁছে দিলেন তা দারুণ লাগলো। শুধু তাই নয়, বিক্রম মিশন 1 সারা পৃথিবীর কাছে এক মাইলস্টোন। এজন্য আমি নিজেকে একজন গর্বিত ভারতবাসী বলে মনে করি। দূরদর্শন বাংলাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আপনার এই চিঠির উত্তরে জানাই যে ভারতবাসী বলে নিজেদেরকে গর্ব অনুভব আমরাও করছি, কারণ বিক্রম 1 এমন একটি প্রজেক্ট যেটি সারা বিশ্বের কাছে ভারতের মান অনেকটা বাড়িয়ে দিয়েছে। যে অনুষ্ঠানের কথা আপনি বললেন, সেই অনুষ্ঠানের কিছু অংশ আমরা একটু দেখে নেব। 18 জুলাই 2026 ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে এক নতুন যুগের সূচনা হলো। হায়দ্রাবাদের বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা স্কাইরুট এরোস্পেসের তৈরি অরবাইটাল রকেট বিক্রম 1 ইসরোর শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সফলভাবে উৎক্ষেপিত হলো। এই প্রথম কোনো ভারতীয় বেসরকারি সংস্থা তাদের তৈরি রকেটকে ইসরোর লঞ্চপ্যাড ব্যবহার করে সফলভাবে মহাকাশে পাঠাতে সক্ষম হলো। সম্পূর্ণ কার্বন কম্পোজিট স্ট্রাকচার ব্যবহার করে প্রায় 20 মিটার লম্বা এই কম ওজনের রকেট তৈরি করেছে স্কাইরুট এরোস্পেস। এর ইনহাউস 4 স্টেজ প্রপালশন ইঞ্জিন প্রায় 350 কিলো ওজনের পেলোড বহন করতে পারে এবং পৃথিবী থেকে 450 কিলোমিটার উচ্চতায় লো আর্থ অরবিটে স্থাপন করতে পারে। দেখলেন তো এই বিশেষ পর্বের কিছু বিশেষ অংশ। হ্যাঁ, এইটা দেখার পর আমাদের বলতে গর্ববোধ হচ্ছে যে ভারতবর্ষ এমন একটি দেশ যার নিজস্ব প্রাইভেটাইজড স্পেস এজেন্সি রয়েছে। এটা শুধুমাত্র বিজ্ঞানের দিকে আমাদেরকে আরও এক ধাপ এগিয়ে দিল তাই নয়, সারা বিশ্বের কাছে প্রমাণ করে দিল যে ভারতবাসীরা কী করতে পারে। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে এই চিঠি পাঠিয়েছেন এবং এই অনুষ্ঠানটি আপনি নিয়মিত দেখছেন। এভাবেই চিঠি পাঠাতে থাকুন। পরের চিঠির দিকে যাব। আমাদের ফেসবুক অ্যাকাউন্টে আগরপাড়া থেকে প্রকৃতি দাশগুপ্ত লিখছেন, দূরদর্শন বাংলায় সম্প্রতি নারী.com অনুষ্ঠানে শ্রীমতী শুক্লা দত্তর সাক্ষাৎকার আমার খুব ভালো লেগেছে। মেয়েরা যে কোনোভাবেই পিছিয়ে নেই তা আবার প্রমাণ হলো। একজন মেয়ে হয়ে আমি গর্বিত। খেলার জগতে শুক্লা দত্ত অনেক বড় নাম। এরকম অনুষ্ঠান আমাদের মেয়েদের নানাভাবে অনুপ্রাণিত করে। এরকম আরও গুণী মানুষের সাক্ষাৎকার দেখতে চাই দূরদর্শনের পর্দায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনি অনুষ্ঠানটি দেখেছেন। হ্যাঁ, আমরা প্রত্যেকবারই এই প্রিয় দর্শকের অনুষ্ঠানে প্রতিটি পর্বে আপনি যদি আগের পর্বগুলো দেখেন, আমরা বলে আসি যে নারী.com এমন একটি অনুষ্ঠান যে অনুষ্ঠানে নারীদের আত্মগৌরবের কথা সামনে চলে আসে। সেরকমই একটি পর্ব হচ্ছে এই পর্বটি যেটি আপনি উল্লেখ করেছেন। তাই এই পর্বের কিছু অংশ আমরা একটু দেখে নিই। ঘটনা হচ্ছে, যে সময়টা আমরা যখন খেলেছিলাম অতটা ইলেকট্রনিক্স মিডিয়া ছিল না, প্রেসের পেপারের সোশ্যাল মিডিয়াও একটা বড় ভূমিকা, একদম সোশ্যাল মিডিয়া কিছু ছিল না, যেটা এখন হয়েছে। ঠিক এখন যেমন প্রফেশনাল ব্যাপারটা অনেকটা এসছে। যেমন আমি কোচ হয়ে যখন আমি খেলেছি তখন তো ধরুন শুধু খেলে গেছি, মানে সেরকম ফুড ছিল না, সেরকম আপনার ফাইন্যান্সিয়াল ইয়েটাও ছিল না। এখন যেমন প্রচুর হয়েছে, কোচ হয়ে ব্যাপারটা আমি বুঝতে পারছি। তো তাতে সুবিধা হয়েছে কি, আগে যদি আমার থাকতো হয়তো আমি বিদেশেও খেলতে যেতে পারতাম, যেটা এখন সুবিধা হয়েছে যে কোনো প্লেয়ার বাইরের ক্লাবের সাথে কন্ট্যাক্ট করতে কষ্ট হয় না। হ্যাঁ, এখন এটা আমার খুব ফিল করি এখন আমি ব্যাপারটাতে, যে ওই সময় যদি আমার এই জিনিসটা থাকতো তাহলে হয়তো আমি বিদেশের মাঠেও গিয়ে যে কোনো একটা ক্লাবে গিয়ে খেলতে পারতাম। তো সেটা না থাকাতে ওইটা কমই রয়ে গেছে।
তো যাই হোক, খেলতে খেলতে যখন কোচেস জায়গায় এসেছি, তখন যে ফিল্ডগুলো আমি মাঠে খেলার সময় পেয়েছি, সেটা এখন এসে বুঝতে পারি যে আমাদের ওইখানকার কত প্রয়োজন ছিল। একটা মেডিকেলের ব্যাপার ছিল, ফাইন্যান্সিয়াল ব্যাপার ছিল। তো এখন যখন এসে গেছে, এখন তো ফুটবলটা ছড়িয়ে গেছে, অনেকটাই ছড়িয়ে গেছে, আর মিডিয়া এসে গেছে, সোশ্যাল মিডিয়া এসে গেছে। তো তাতে সুবিধা হয়েছে, অনেক মেয়েরা ফুটবল খেলছে এটা জানতে পারছে। এবং সবচেয়ে বড় কথা, ইউটিউবে খেলা দেখাচ্ছে, টিভিতে খেলা দেখাচ্ছে, যেটা আগে আমাদের কোনোদিন হয়নি। তো এইসব জিনিসগুলো অনেকটাই ডেভেলপ হয়েছে, অনেকটা ডেভেলপ হয়েছে, অনেকটা বেড়েছে। তিনি যে একাধারে একজন খেলোয়াড় ছিলেন তাই নয়, তিনি আপামর নারী সমাজকে উদ্বুদ্ধ করেছেন তারা খেলার জগতে কিভাবে নিজেদের স্থানকে আরও বেশিভাবে দৃঢ় করে। আপনারা জানেন যে কমনওয়েলথ গেম চলছে, সেখানে নানান বিষয় সোনা জিতে এনেছেন কিন্তু এই নারীরাই। তাই নারীরা সব পারে, এমন একটি অনুষ্ঠান দেখতে থাকুন আর আমাদের পাশে থাকুন, আর আপনার মতামত এভাবেই আমাদেরকে পাঠাতে থাকুন। পরের চিঠির দিকে যাব। পরের চিঠিটি হোয়াটসঅ্যাপে এসছে। শান্তিনিকেতন থেকে মহুয়া চক্রবর্তী লিখছেন, দূরদর্শন বাংলায় শান্তিনিকেতন থেকে সম্প্রচারিত লোকগীতি অনুষ্ঠানটি আমার দারুণ লেগেছে। লোকগান বাংলার প্রাচীন ঐতিহ্য। কবিগুরুর অনেক গানের মধ্যেও লোকগানের ছোঁয়া রয়েছে। এরকম অনুষ্ঠানের মধ্যে দিয়েই আমরা আগামী প্রজন্মের কাছে লোকগান আরও বেশি করে পৌঁছে দিতে পারবো। আশা করি লোকগান নিয়ে আপনারা আরও অনুষ্ঠান আমাদের উপহার দেবেন। অতি অবশ্যই উপহার দেবো। আপনি কিছু চেয়েছেন আর আমরা দেবো না, সেটা কি হয় নাকি? দূরদর্শন বাংলা এভাবেই তো আপনাদের সামনে নানান ধরনের অনুষ্ঠান নিয়ে এসেছে। লোকগানের কথা বললেই আমাদের ফিরে যেতে হয় সেই মাটির জায়গায়, সেই মাটির টানে, সেই মাটির গন্ধে। তাহলে চলুন এই পর্বের কিছু বিশেষ অংশ আমরা একটু দেখে নিই। তাই প্রেমের প্রেমিক পেলে পরে ওগো মন খুলে দুটো কথা কই, প্রেম বাজারে প্রেমের মানুষ দেখিবার করে, চলো প্রেম বাজারে প্রেমের মানুষ দেখিবার করে। যে তাই না হিংসা নিন্দা কামের গন্ধ, ওগো হিংসা নিন্দা কামের গন্ধ, সদাই প্রেমিক জনা সাঁতারে, প্রেম বাজারে প্রেমের মানুষ দেখিবার করে, চলো প্রেম বাজারে প্রেমের মানুষ দেখিবার করে। সোনালি গাং দিয়া রে, সোনালি গাং দিয়া রে, ওরে ও রঙ্গিলা নাইয়া যাও রে গান গাইয়া, সোনালি গাং দিয়া রে, সোনালি গাং দিয়া রে, সোনালি গাং দিয়া রে। প্রতিটি জায়গা থেকে আপনারা আমাদেরকে মেসেজ করেছেন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলেও। তার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে একটু মনে করিয়ে দিচ্ছি, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9433007148। এটিতে আপনারা আমাদের পাঠাতে পারেন মেসেজ। এছাড়া আমাদের ফেসবুক প্রোফাইল রয়েছে, সেখানেও আপনারা এই প্রতিটি পর্বের কিছু রিলস আমরা আপলোড করি, সেই রিলসেও আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমাদের ইউটিউবে এই প্রত্যেকটি পর্বের ভিডিও আপলোড হয়, সেখানেও আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন। লোকগান নিয়ে এভাবেই মেতে থাকুন, মাটির সাথে থাকুন, আমরাও কিন্তু মাটিরই মানুষ। অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে এই চিঠি পাঠিয়েছেন। পরের চিঠির দিকে যাব। পরের চিঠি শ্যামবাজার থেকে মোনালিসা রায় লিখছেন, সাহিত্য সংস্কৃতি অনুষ্ঠানটি আমার খুব পছন্দের। সম্প্রতি এই অনুষ্ঠানে সংস্কৃতির রূপান্তর নিয়ে যে আলোচনা হয়েছে তা অসাধারণ। সময়ের সাথে তাল মিলিয়ে কৃষ্টি ও সংস্কৃতির বদল ঘটে। দুই অতিথি অঞ্জন কর্মকার ও বাদল হেমব্রমের আলোচনায় খুব সুন্দরভাবে সেই দিকটি উঠে এসেছে। এ ধরনের অনুষ্ঠান আরও দেখতে চাই ডিডি বাংলার পর্দায়। হ্যাঁ, একটু আগেই তো বললাম যে আপনারা কিছু চেয়েছেন আমরা দেবো না, সেটা কি হয় নাকি? নিশ্চয়ই এই ধরনের অনুষ্ঠান আরও অনেক হবে।
কিছুদিন আগে আমরা জন্মদিন পালন করেছি, আমরা জন্মদিন কাটিয়েছি, 51টা বছর আমরা অতিক্রম করেছি, নানান ধরনের অনুষ্ঠান আপনারা দেখতে পেয়েছেন। আর একটা কথা আপনাদেরকে বলবো, কিন্তু তার আগে এই পর্বের কিছু বিশেষ অংশ আপনাদের জন্য রেখে যাচ্ছি। আমরা সাঁওতালি সংস্কৃতি বলতে আমরা বুঝি সাঁওতালরা আজও পর্যন্ত যে সংস্কৃতি মেনে চলেছে, এবং এটা বলা যায় যে ভারতবর্ষের প্রাচীনতম অধিবাসী হচ্ছে সাঁওতালরা, বা প্রোটো অস্ট্রেলাইট বলতে যাদের বলি। সাঁওতালরা নিজেদেরকে খেরওয়াল বলে। এই খেরওয়াল গোষ্ঠীর মধ্যে আছে সাঁওতাল, মুন্ডা, বিড়হর, লাড়কা, ওরা আরও অনেকেই আছে। এরা কিন্তু ভারতবর্ষে বহু যুগ ধরে, প্রাগৈতিহাসিক যুগ থেকে বলা যায়, ওরা এখানে বসবাস করছে। এসব বসবাস করার ফলে এরা যখন প্রথম দিকে যখন অরণ্যচারী ছিল, এদের সমস্ত কিছুই ছিল অরণ্য কেন্দ্রিক। এই অরণ্য কেন্দ্রিক হওয়ার ফলে তখন কি হলো, এখানে এরা প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকতো। তো প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকতে গিয়ে এবার মানুষ যেমন স্বাভাবিকভাবে এই যে সংস্কৃতির সৃষ্টি হয়, সেভাবেই এদের মধ্যেও যে তাদের প্রকৃতির সাথে, প্রতিকূল প্রকৃতির সাথে লড়াই করার জন্য তারাও এই একটা সংস্কৃতি তৈরি করলো। এবং সংস্কৃতি মানে অনেক জিনিস এর মধ্যে লুকিয়ে আছে, যেমন সাহিত্য আছে, যেমন তাদের রীতিনীতি আছে, যেমন তাদের জীবনের ধর্মীয় দিক আছে, এবং অর্থাৎ এখানে আর একটা দিক আছে, সেটা হচ্ছে মানবিক দিক। এই মানবিক দিক সমস্ত দিক করে আমাদের যে সংস্কৃতি তৈরি হলো, সেটা হচ্ছে সাঁওতাল সংস্কৃতি। স্টিভেন স্পিলবার্গ একটা চিঠিতে লিখেছিলেন, বেঙ্গলিজ আর নোন ফর দেয়ার রাইটিংস। অতি অবশ্যই সাহিত্য আমাদের প্রত্যেকটি মানুষের মধ্যে এমনভাবে ঢুকে আছে, সেটা শুধু রবীন্দ্রনাথ নয়, তার আগে, তার পরে, এবং আমাদের ইংরেজ শাসনকালেও এমন কিছু সাহিত্য আমাদের সামনে এসেছে যারা সৃষ্টি করেছেন, সেগুলো আমাদেরকে ভবিষ্যতের পথ দেখায়। আপনারা যে এত এরকমভাবে আমাদেরকে প্রতিটা বিষয়তে এত ডিটেলে চিঠি পাঠাচ্ছেন, এটা দেখে বোঝা যায় যে আপনারা কত নিখুঁতভাবে প্রতিটি পর্ব দেখেন। এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবেই আমাদেরকে চিঠি পাঠাতে থাকুন। পরের চিঠির দিকে যাব। গড়াগাছা থেকে লিখছেন সুবোধ সরকার। বেশ অনেক দিন পর ধামাইল গান শুনতে পেয়ে খুব ভালো লাগলো। রাধারমন বাবু আমার খুব প্রিয় একজন শিল্পী। হোক ফোক অনুষ্ঠানের সঙ্গে যুক্ত প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা। হোক ফোক অনুষ্ঠানে নানা ধরনের লোকগীতি ও হারিয়ে যাওয়া গানকে ফিরে দেখা হচ্ছে। এ ধরনের অনুষ্ঠান আরও সম্প্রচারিত হোক, এই আশা রইল। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনি হোক ফোক দেখছেন এবং এনজয় করছেন, এবং প্রতিটি এপিসোড দেখার পরে আপনি আমাদেরকে চিঠি পাঠাচ্ছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ধামাইল গান নিয়ে এই বিশেষ পর্বটি আমরা করেছিলাম, কারণ আমাদের উদ্দেশ্যই হচ্ছে যে হারিয়ে যাওয়া গানগুলোকে আরও একবার আপনাদের সামনে নিয়ে আসা। তাই এই পর্বের কিছু অংশ আমরা একটু দেখে নিই। আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবার মনে লয়। সাধক ও কবি রাধারমন দত্তের জন্ম 1833 সালের 26শে মে অধুনা বাংলাদেশের সুনামগঞ্জের জগন্নাথপুরে এক ঐতিহ্যবাহী পরিবারে। বাবা ছিলেন খ্যাতিমান সাহিত্যিক ও কবি রাধা মাধব দত্ত। ছোটবেলা থেকেই রাধারমন ছিলেন ঈশ্বরে বিশ্বাসী ও ধর্মানুরাগী। স্ত্রী পুত্রের অকাল মৃত্যুর পর 50 বছর বয়সে গৃহত্যাগ করে তিনি চলে যান নলুয়ার হাওরের আশ্রমে। এখানে তিনি মুখে মুখে গান রচনা করে গেয়ে যেতেন এবং ভক্তরা তা শুনে পরে লিখে রাখতেন। সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায়ে নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা, এগো সুন্দর গৌরাঙ্গরায়, এগো সুন্দর গৌরাঙ্গরায়, না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায়ে নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ধামাইল গানের যে ছন্দ, সেই ছন্দে আশা করি আমরা কিছুক্ষণ মাতলাম, আপনিও নিশ্চয়ই মাতলেন।
ধামাইল গান এমন একটি গান, এবং যার কথা আপনি বললেন তিনি এমনভাবে এই ধামাইল গানকে আমাদের মধ্যে পপুলারাইজ করেছেন যে বহু প্রজন্ম এই ধামাইল গান আরও বেশি করে আত্মস্থ করবে এবং ধামাইল গান আরও অনেক দিন ধরে বেঁচে থাকবে। সেটাই আমাদের উদ্দেশ্য, সেটাই হোপফোকের উদ্দেশ্য, সেটাই দূরদর্শনের উদ্দেশ্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনি এই অনুষ্ঠানটি নিয়মিত দেখেন আর আমাদের কাছে নিয়মিত চিঠি পাঠান। পরের চিঠির দিকে যাব। এবারের চিঠি হাওড়া থেকে সুকান্ত পাল লিখছেন, কিছুদিন আগেই দ্য লিজেন্ডস অনুষ্ঠানে হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে শিল্পী শ্রমিক পাল ও সোমদত্তা ভট্টাচার্যর গান মন ছুঁয়ে গেল। কিংবদন্তি বাঙালি কণ্ঠসঙ্গীত শিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক এবং প্রযোজক হেমন্ত মুখোপাধ্যায়ের গান আমাদের বাঙালির নস্টালজিয়া। দূরদর্শনকে অনেক ধন্যবাদ এ ধরনের অনুষ্ঠান সম্প্রচার করবার জন্য। হেমন্ত মুখোপাধ্যায় এই নামটি যথেষ্ট, কারণ এই নামটি যখনই আমরা নিই প্রতিটি বাঙালি এমন কিছু গান আমাদের সামনে চলে আসে যেটি মনে হয় সারা দিন ধরে শুনলেও শেষ হবে না। তাই এই বিশেষ পর্বের কিছু বিশেষ অংশ আমরা নির্বাচন করে রেখেছি আপনার জন্য, শুনে নিন। তোমরা পায়রা ওড়াও, বাজি পোড়াও, কপালে আগুন দিয়ে মন পোড়াও। তোমরা পায়রা ওড়াও, বাজি পোড়াও, কপালে আগুন দিয়ে মন পোড়াও। তোমাদের কোনটা বাসর, কোনটা হারে, কোনটা নেশা, কোনটা যে প্রেম, তোমরা নিজেই জানো না। এর বাইরে জগৎ আছে তোমরা মানো না, তোমরা নিজেই জানো না। হেমন্ত মুখোপাধ্যায় একবার একটা মজা করে একটা ঘটনা বলেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেছিলেন যে এই যে গানটা তুমি নিয়ে এসছো, আগের দিন কি মান্নার বাড়িতে ছিলে? কারণ তোমার গলায় পটদীপ, এই ব্যাপারটা ঠিক ভালো লাগছে না। তিনি গেলেন বাইরে, হারমোনিয়ামটা নিলেন এবং এসে পটদীপ দাগের ওপরে এমন একটি গান রচনা করলেন যে গানটি বাঙালির মনে আজও জায়গা করে আছে। আপনারা কি বুঝতে পেরেছেন কোন গানের কথা আমি বলছি? যদি না বুঝতে পারেন তাহলে জানতে পারলে আমাদেরকে এই যে পর্বটা আমরা ইউটিউবে আপলোড করব সেখানে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। পরের চিঠির দিকে যাব। কৃষ্ণনগর থেকে লিখছেন প্রিয় চক্রবর্তী, দূরদর্শন বাংলার কাছে দূরে অনুষ্ঠানটিতে নবদ্বীপকে নিয়ে যে এপিসোডটি দেখানো হয়েছে তা খুব ভালো লাগলো। নবদ্বীপ মানেই শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা চলে আসে। ছোটবেলার অনেক কথা মনে পড়ে যায়। নবদ্বীপের বাসিন্দা হয়ে আমি খুব আনন্দ পেয়েছি এরকম অনুষ্ঠান সম্প্রচার করবার জন্য। শ্রী চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে যদি বলতে হয় তাহলে একটা গোটা এপিসোড লাগবে। একটু ছোট করে বলে দিই যে কীর্তন আমরা আজকে গাই, সর্বধর্ম সমন্বয়ে নগর কীর্তনের মাধ্যমে, এই কীর্তনের মাধ্যমেই কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু সকলের মনে জায়গা করে নিয়েছিলেন। এবং শুধুমাত্র ভক্তি আন্দোলনের কথা যদি উঠে আসে তাহলে বলতে হয় শ্রী চৈতন্য মহাপ্রভু এমন একজন মানুষ যিনি মানুষের মধ্যে ভক্তিভাবকে জাগিয়ে তুলেছেন। তাই তো তিনি মহান, তাই তো তিনি আজও সকলের মধ্যে বেঁচে আছেন। এখানে আপনি যা পাবেন তা মেমরি কার্ডে ধরবে না। হোটেল থেকে বেরিয়ে পড়লাম আমরা। আমাদের গন্তব্য এখন পোড়ামাতলা। নবদ্বীপের দ্রষ্টব্য স্থানগুলোর মধ্যে পোড়ামাতলা একটা উল্লেখযোগ্য স্থান। দেবী পোড়ামা মূলত একটা প্রাচীন বটগাছের কোঠরে পূজিত হতেন। পোড়ামা নবদ্বীপের অধিষ্ঠাত্রী লৌকিক দেবী। এই মন্দিরের পাশেই ভবতারণ শিব এবং ভবতারিণী কালী মন্দির অবস্থিত। নবদ্বীপের গ্রাম্য দেবী পোড়ামা সারা বছর দক্ষিণা কালীর ধ্যানেই পূজিত হন। তবে শুধুমাত্র সরস্বতী পুজোর দিন শ্রী পঞ্চমী তিথিতে দেবী নীল সরস্বতী রূপে পূজিত হন। পোড়ামার এই মন্দির প্রাঙ্গণেই নবদ্বীপের পণ্ডিত বিদ্বজনেরা সংস্কৃত চর্চা, বিতর্ক সভার আয়োজন করতেন। কোনো এক সময়ে বটগাছটি অগ্নিদগ্ধ হলে এই কালী পোড়ামা বা বিদগ্ধ জননী নামে
জনপ্রিয় হন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনি এই পর্বটি দেখেছেন এবং আপনার মতামত আমাদেরকে পাঠিয়েছেন। এভাবেই পাঠাতে থাকুন। আপনারাও পাঠাতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 9433007148। এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনারা অনুষ্ঠানের যে কোনো বিষয় নিয়ে পাঠাতে পারেন এবং দূরদর্শনে যা যা অনুষ্ঠান হয় যে কোনো অনুষ্ঠান সম্পর্কে যে কোনো মতামত আমাদেরকে পাঠাতে পারেন। পরের চিঠির দিকে যাব। দুর্গাপুর থেকে সুচেতা পাল হোয়াটসঅ্যাপে লিখছেন, দূরদর্শন বাংলায় আমার সময় অনুষ্ঠানে সুকুমার সমাজপতির সাক্ষাৎকার আমার মন ভালো করে দিল। সুকুমার সমাজপতি খুব গুণী একজন মানুষ, একদিকে ফুটবলার, সঙ্গীত শিল্পী, ধারাভাষ্যকার। অনুষ্ঠানটি অসাধারণ লাগলো। এরকম সাক্ষাৎকার আরও দেখতে পারলে ভালো লাগবে। নিশ্চয়ই, প্রত্যেক বাড়ি তো আমরা বলছি যে আপনাদের মনের আশা পূরণ করাই আমাদের একমাত্র উদ্দেশ্য। এই বিভিন্ন ধরনের অনুষ্ঠান আমরা আপনাদের সামনে নিয়ে আসি শুধুমাত্র একটাই উদ্দেশ্যে, যাতে আপনাদের মনে একটু আনন্দ দেওয়া যায়। যে কথা আপনি বললেন ওনার সম্বন্ধে, সেই কথা শোনার পরে আমার মনে হয় এই পর্বের কিছু বিশেষ অংশ আপনাদের জন্য রেখে যাই। তাহলে দেখে নিন এই পর্বের কিছু বিশেষ অংশ। কালিকট বা কোঝিকড়ি খেলতে যাওয়ার সময়ই মোহনবাগান ক্লাবের সঙ্গে সুকুমার সমাজপতির একটি তিক্ত অভিজ্ঞতা হয়। শেষ মুহূর্তে প্লেনের বদলে ট্রেনের টিকিট দেওয়া হয় তাকে। কর্মকর্তাদের এমন নানা তিক্ত আচরণে শেষ পর্যন্ত মোহনবাগান ক্লাব ছেড়ে দেন তিনি। যখন কালিকট থেকে ফিরছি, মোহনবাগান তার পরের দিন ইস্ট আফ্রিকা ট্যুরে চলে যাবে। তো আমরা সবাই ঠিক হয়েছে যে আমরা যারা মোহনবাগানে খেলতাম কালিকট থেকে প্লেনে এসে আমরা নামবো ইয়েতে ম্যাড্রাস থেকে আবার প্লেন করে আমরা কলকাতায় আসবো। আমার পরের দিনই আমাদের ভিসার জন্যে সব অফিসে যাওয়ার কথা, আর মোহনবাগান ট্রেনটে যাওয়ার কথা। আমি ট্রেনটে গেলাম না। পাড়ার বন্ধুরা, বাড়ির সবাই বলছে তুই মোহনবাগান ক্লাব ছাড়বি? আমি ছাড়বো, ওই কথা। আর ওদিকে আমি যখন কালিকটে খেলছিলাম তখন এখন তো মোবাইলে সব হয়, তখন ওই বিচ হোটেল বলে একটা ছিল, ওখানে পার্টি দিয়েছিল আমাদের এআইএফএ। ওইখানে বন্টু বোসের সঙ্গে আমার ফুটবলের কথা হলো যে আমি ইস্টবেঙ্গলে সই করবো। ইস্টবেঙ্গলে বন্টু বোস তখন ফুটবল সেক্রেটারি। আর ওখানে বাবাকে নিয়ে গেছেন বসুশ্রীতে, ওরা বাবার সঙ্গে আমাকে কথা বলালেন। সকালবেলা আমাদের ভ্যাকসিনেশনের জন্য যাওয়ার কথা ছিল ইস্ট আফ্রিকা যাওয়ার আগে মোহনবাগান টেন্টে। আমি গেলাম না। আচ্ছা, 2 মিনিট একটু চিন্তা করে দেখুন তো, যে ধারাভাষ্যকার যদি না থাকে তাহলে প্রতিটি খেলা আপনাদের শুনতে কেমন লাগবে। যেমন ধরুন ক্রিকেট হচ্ছে, সেখানে কোনো ধারাভাষ্যকার নেই, বা ফুটবল খেলা হচ্ছে, কদিন আগে আমরা বিশ্বকাপ কাটিয়েছি, সেই বিশ্বকাপে যদি কোনো ধারাভাষ্যকার নাই থাকতো, যদি সেই উন্মাদনা না থাকতো, তাহলে কি আপনার সেই খেলা দেখতে ভালো লাগতো? অবশ্যই নয়। সেই কারণেই তো এই ধারাভাষ্যকার, কমেন্ট্রি ভেরি 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 ইম্পর্ট্যান্ট। আর এই মানুষটি কমেন্ট্রিকে এমন একটি জায়গায় নিয়ে গেছেন যা আপামর বাঙালিকে প্রতিটি জায়গাতে, আমার মনে হয় প্রতিটি ইয়ং স্টারদের কমেন্টেটর হতে পথ দেখিয়েছে। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনি এই অনুষ্ঠানটি দেখেছেন, এই পর্বটি দেখেছেন এবং আমাদেরকে চিঠি পাঠিয়েছেন। এভাবেই পাশে থাকুন। পরের চিঠির দিকে যাব। বাঁকুড়া থেকে লিখছেন রিনি ব্যানার্জি। কিছুদিন আগেই দূরদর্শনে আধুনিক গানের একাল সেকাল নিয়ে সম্প্রচারিত অনুষ্ঠানটি বেশ ভালো লাগলো। সেকালের আধুনিক গানে সুরের ও কথার মাধুর্য মনকে ছুঁয়ে যেত। একালের গানে সেই আকর্ষণ অনেকখানি কমে গেছে বলে আমার ধারণা। শিল্পী লোপামুদ্রা মিত্রের গান অনুষ্ঠানটিকে আলাদা মাত্রা দিয়েছে। এরকম অনুষ্ঠান আরও দেখতে চাই। অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে এই মেসেজ দিয়েছেন। এবং আপনার যে কথা, সেই কথার রেস ধরে বলি যে গানের সেকাল একাল নিয়ে তো কিছুদিন কথা হবে, সব সময়তেই কথা হবে, কিন্তু এই পর্বের কিছু বিশেষ অংশ আমরা একটুখানি দেখে নিই, তারপরে আপনার জন্য আমার কিছু কথা রয়েছে। মনে পড়ে সেই সুপুরি গাছের সারি, তার পাশে মৃদু জ্যোৎস্না মাখানো গ্রাম, মাটির দেওয়ালে গাঁথা আমাদের বাড়ি, ছোট ছোট সুখে সিদ্ধ মনস্কাম। মনে পড়ে সেই সুপুরি গাছের সারি, তার পাশে মৃদু জ্যোৎস্না মাখানো গ্রাম, মাটির দেওয়ালে গাঁথা আমাদের বাড়ি, ছোট ছোট সুখে সিদ্ধ মনস্কাম।
পড়শি নদীটি ধনুকের মতো বাঁকা, উরুডোবা জলে সারাদিন খুনসুটি, বাঁশের সাকটি শিশু শিল্পীর আঁকা, হেলানো বটের গায়ে দোল খায় ছুটি, মনে পড়ে সে। প্রতিটি জেনারেশন গানের যে বিভিন্ন ফরমেশন সেটাকে পছন্দ করে। কিছু গান সেকালের মানুষ পছন্দ করেন, কিছু গান একালের মানুষ পছন্দ করেন। গান গানই, শুনতে থাকুন। যে গান আপনার ভালো লাগবে, এমনও তো হতে পারে যে একালের কোনো একটা গান আপনার ভীষণ ভালো লেগে গেল, বা সেকালের কোনো একটি গান আপনি একালে এসে ফিল করতে পারলেন। তাই গান তো গানই, শুনতে থাকুন। এই ধরনের অনুষ্ঠান আপনাদের জন্যেই আনা, আর এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমেই আমরা আপনাদের মনে কিছুটা আনন্দ দিতে পারি বলেই আমাদের আশা। এভাবেই আমাদের পাশে থাকুন। পরের চিঠির দিকে যাব। আমাদের এই পর্বের শেষ চিঠিটি যে বিভাগ নিয়ে এসেছে, আমাদের প্রিয় দর্শক পরিবারের প্রতিটি এপিসোডে সেই বিভাগের চিঠি থাকে। আজকের রান্না, ঠিকই ধরেছেন। সুদূর কার্শিয়াং থেকে বৃন্দা সাহা লিখছেন, দূরদর্শন বাংলায় আজকের রান্না অনুষ্ঠানটিতে দক্ষিণী পমফ্রেট রেসিপিটি আমার ভীষণ ভালো লেগেছে। আমরা অনেকেই পমফ্রেট মাছ খেতে ভালোবাসি। বিভিন্ন সময়ে আমি নানাভাবে এই মাছ রান্না করি। এই রেসিপিটি এবার আমি তৈরি করব। এই ধরনের মাছ নিয়ে আরও কিছু ভিন্ন স্বাদের রেসিপি জানালে উপকৃত হব। অতি অবশ্যই, কারণ এই আজকের রান্না যে অনুষ্ঠানটা, তার উদ্দেশ্যই হচ্ছে শুধুমাত্র ঘ্রাণেনো অর্ধভোজন নয়, আপনাদেরকে রেসিপির মাধ্যমে এমন কিছু রেসিপি তুলে দেওয়া যেটিতে আপনি নিঃসন্দেহে বলতে পারেন যে খেয়ে একটু দেখুন তো কেমন লাগছে। এই যে রেসিপিটির কথা এখানে উঠলো, আমার শুনেই মনে হচ্ছে যে এই রেসিপিটা একটুখানি দেখে নিই কেমন। তাই আপনাদের জন্য রেখে যাচ্ছি, রেসিপিটা একটু নোট করে নিন। প্রথমেই মিক্সিতে গোটা জিরে, গোটা গোলমরিচ, রসুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা, নারকেল কোড়া, জল দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে মাছে নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজে তুলে নিতে হবে। এবার ওই তেলেই আরেকটু তেল যোগ করে পেঁয়াজ কুচি দিতে হবে। পেঁয়াজে হালকা রং এলে কারি পাতা, তেঁতুলের কাঠ, শুকনো লঙ্কা, পেস্ট করা মশলা যোগ করতে হবে। এরপর মশলা ধোয়ার জল ও পরিমাণ মতন নুন ও চিনি দিয়ে মশলা নাড়াচাড়া করে আগের থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে মাছের 2 ফিট ভালোভাবে রান্না করার পর মশলার গা থেকে তেল ছেড়ে দিলেই তৈরি হয়ে যাবে গরম গরম দক্ষিণী পমফ্রেট। রেসিপিটা লিখে নিয়েছেন তো? তাহলে এই অনুষ্ঠানটা শেষ করি। এভাবেই প্রিয় দর্শক দেখতে থাকুন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।